আসসালামু আলাইকুম, মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘের পূর্ণ সমর্থন আছে। আর জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টে স্পষ্ট হয়েছে কারা জনগণের অধিকার হরণ করেছিল। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো ছাড়াও জাতীয় নাগরিক কমিটিও এই বৈঠকে যোগ দেয়। অন্তর্বর্তী সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে বৈঠকে আলোচনা হয়। আমাদের কি চাই, আমরা তোমাদের সাথে আছি এবং একই সাথে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে। এবং উনি বলেছেন যে যেই প্রতিবেদনটা আসলো ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টটা আসলো, এতে মোটামুটি এখন পুরো পৃথিবী জানতে পেরেছে কি রকমের ভয়ানক একটা হত্যাযজ্ঞ হয়েছিল এবং কে অর্ডার করেছিল এবং কিভাবে এই বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল। তো সেই থেকে আমরা সেই ম্যাস আপরাইজিংয়ের পরে নতুন যে বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেই নতুন বাংলাদেশের সাথে পুরো পৃথিবী এবং বাংলাদেশের সবাই আছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নজরানা, বৈঠকে আলোচনার সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন? শাওন, বৈঠকটি ঠিক ৩টায় শুরু হয়েছে। আপনি বলছিলেন যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছিল ঠিক বিকাল ৩টায়। এরপর আসরের নামাজের জন্য একটি বিরতি দেওয়া হয়েছিল। বিরতির পর কিন্তু বৈঠকটি আবার শুরু হয়েছে এবং বৈঠকটি এখনও চলছে। তো এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে কি আলোচনা হয়েছে। এবং আপনি জানেন যে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু সূচনা বক্তব্য রেখেছেন। এরপর প্রায় 10 জনের মতো প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের মতামত পেশ করেছেন এই বৈঠকে। এবং আপনি একটা কথা জানিয়ে রাখতে চাই যে আজকে বৈঠকে মোট 26টি সংগঠন, এটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক জোট এবং এর বাইরে 3টি সংগঠন, যেমন হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই 3টি সংগঠনও কিন্তু রাজনৈতিক দল এবং জোটগুলোর সাথে এই বৈঠকে যোগ দিয়েছে। তো বৈঠকে যতদূর আমরা জানতে পেরেছি, প্রথম দিকে যেই বক্তব্য রেখেছিলেন প্রধান উপদেষ্টা, সেখানে তিনি বলেছেন যে যেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে, তারপর 6 মাস পার হয়েছে, সেটি একটি অধ্যায় ধরলে সেই প্রথম অধ্যায় পার হয়েছে। আজকে থেকে নতুন দ্বিতীয় অধ্যায় শুরু হলো এবং আগামী 6 মাস ধরে কিন্তু এই যেই সুপারিশমালা এসেছিল বিভিন্ন সংস্কার কমিশনের কাছ থেকে, সেই সুপারিশমালা নিয়ে এই ঐকমত্য কমিশন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটি কনসেনসাসে পৌঁছানোর চেষ্টা করবে এবং সেই কনসেনসাস তৈরি হলে তারপর একটি জুলাই চার্টার স্বাক্ষরিত হবে, যেখানে যারা বৈঠকে অংশ নিচ্ছেন তারা সবাই সেই চার্টারে স্বাক্ষর করলে সেই স্বাক্ষরের ভিত্তিতেই কিন্তু সেই সনদের ভিত্তিতেই একটি সনদ ঘোষিত হবে এবং তারপর তারা জাতীয় নির্বাচনের একটি দিনক্ষণ ঘোষণা করবেন। এবং আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। শাওন, জানছিলাম সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের খবর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন রাজনৈতিক দলগুলো মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। তাই দ্রুত নির্বাচন নিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় আজ দেশি বিদেশি মুসল্লিদের সমাগমে মুখরিত তুরাকপার। ইসলামের সুমহান আদর্শ বিধিবিধান সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিতে ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিকির আজকারের মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনরাত অতিবাহিত করছেন। কাল আখিরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটবে। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। বাদ ফজর মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মাধ্যমে তৃতীয় পর্বের দ্বিতীয় দিন শুরু হয়। সকালে আম বয়ানের পরে প্রতিটি তাঁবুতে আলেমরা তাবলিকি দাওয়াত, ইমান, নামাজ, জিকির আজকারের বিষয়ে বক্তব্য রাখেন। ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ জমায়েত হয়েছেন ইজতেমার ময়দানে। হাজির হয়েছে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদে হাজের ময়দানে আমাদেরকে একটা কঠিন জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি আদায় করার জন্য আমরা এখানে আসছি। আমরা এখানে আসছি প্রত্যেক আল্লাহর জন্য আসছি, যাতে আল্লাহ আমাদের রাজি খুশি হয়। পবিত্র কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং ইসলামের যে সুমহান আদর্শের বাণীগুলো সেগুলো ছড়িয়ে দিতেই এই ইজতেমার তৃতীয় পর্বে অসংখ্য মুসলমানরা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। আগামী দিনগুলোতে তারা নিজেদেরকে সেই আদর্শে উজ্জীবিত করবেন এবং অনুপ্রাণিত হবেন। তারই সঙ্গে যারা এখানে আসেননি তাদেরকেও সুমহান বাণীটি ছড়িয়ে দিবেন, এই আশা তাদের। বাদ জোহর আরবীয় অতিথিদের বয়ানের তর্জমা করেন এদেশীয় মুরব্বীরা। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ। সবসময় আল্লাহর জিকির বন্দেগীতে মশগুল থাকতে হবে। তারপরে বছরে অন্তত 4 মাস অন্তত এই পথেই যেন থাকা যায়। আমাদের এখানে ইজতেমা আসার উদ্দেশ্য আল্লাহ তাআলা জানি সমস্ত মানুষকে হেদায়েত দান করে এবং আমরা জানি দ্বীনের পথে চলতে পারি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের এক একটি উপদল বা খিত্তায় সকাল থেকে ইমান, আমল, জিকির এবং ইসলামের অনুসরণীয় আদর্শ নিয়ে বয়ান করেছেন মুরব্বী বা আলেমরা। আগত মুসল্লিরা নিজেদের খাওয়া দাওয়া এবং গোসল সহ সবকিছুরই ব্যবস্থা করছেন। 16 ফেব্রুয়ারি মাওলানা ইলিয়াস বিন সাদ এই ইজতেমায় মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন সমাবেশে 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা নদীর চরে অবস্থান নেবেন লাখো মানুষ। নেওয়া হচ্ছে প্রস্তুতি। সমাপনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। দীর্ঘ কয়েক দশক পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবির এই আয়োজন জনমনে সাড়া ফেলেছে। রংপুর থেকে একেএম মইনুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। নদীর দুপার জুড়ে বালুচর, আর সেখানে নির্মিত হচ্ছে মঞ্চ, রাখা হচ্ছে তাঁবুর ব্যবস্থা, যেখানে রাত্রি যাপন করবেন আন্দোলনে যোগ দেয়া মানুষ। টানা 48 ঘন্টা নদীর চরে অবস্থান করতেই এত সব কর্মযজ্ঞ। পর্যাপ্ত খাবার সরবরাহ করার জন্য থাকবে খাদ্য ভাণ্ডার, আর প্রয়োজনীয় নিত্য সুবিধার পাশাপাশি বসানো হচ্ছে মেডিকেল ক্যাম্প। এই প্রথমবার হাজারো মানুষ তিস্তার কোমর পানিতে হাতে প্লাকার্ড নিয়ে অবস্থান করতে নেওয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে, তারা নিজেরা জানে এবং মালে এই তিস্তার পারে তারা অবস্থান করতে চায়, তিস্তার চরে তারা আন্দোলন করতে চায়। নিজ খরচে নিজেরা রান্না করে এখানে পোয়ালের মধ্যে তারা নিজেরা থেকে এই আন্দোলন সফল করার জন্য তারা আজকে উদ্গ্রীব হয়েছে। অনুষ্ঠানে তিস্তা পাড়ের জীবনচিত্র আলেখ্য তুলে ধরবেন স্থানীয় শিল্পীরা। নদীও বান্ধাও চাই, আমাদের জিনিস জানাজগুলো যে ক্ষতি করল সেগুলোও আমরা চাই। যদি ধ্বংস হয়েও যদি আমার মনে করে তিস্তাটা যদি বাঁচে, আমি এইটাই চাই। প্রচুর ক্ষতি হয়ে গেছে, আমরা এখন অসহায় হয়ে গেছি। এই নদী আমাদের বহুত সম্পদ আছে, এই নদীতে। এলাকাবাসী সবাই চাই যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এবং এলাকার সার্বিক উন্নয়ন হোক। তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচি সার্বজনীন, ব্যাপক মানুষের উপস্থিতি ঘটবে বলে জানালেন প্রধান সমন্বয়ক। আমরা মনে করি এটি কোনো বিএনপির আন্দোলন নয়, এটি কোনো গোষ্ঠীর নয়, এটা কোনো জাতির নয়, এটি কোনো ধর্মের নয়, এটি সকল মানুষের, এলাকার মানুষের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে আমার এই আন্দোলনের ডাক। এবং আমার মনে হয় যে এই 5টি জেলার লাখো মানুষ এই আমাদের আন্দোলনে শরিক হয়েছে। তিস্তা পাড়ের মানুষের আশা, সব বাধা অতিক্রম করে তিস্তা মহাপরিকল্পনার দাবি আদায় করতে সক্ষম হবেন তারা। একেএম মইনুল হক, এনটিভি নিউজ, তিস্তার চর, রংপুর। দীর্ঘ 31 বছর একটানা ক্ষমতায় থাকার সুবাদে বীর বাহাদুর উসই সিং হয়েছেন
অঢেল সম্পদের মালিক। সাবেক এই মন্ত্রীর ৩৭,০০০ কোটি টাকার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। দেয়া হয়েছে দেশ ত্যাগের নিষেধাজ্ঞাও। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। বীর বাহাদুর উষে সিংয়ের ইশারা ছাড়া বান্দরবান জেলায় গাছের পাতাও নড়েনি ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে। অভিযোগ রয়েছে ক্ষমতায় থাকাকালীন সময়ে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য নিয়োগ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন, দলীয় বিভিন্ন সংগঠনের পদ বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন কাজের টেন্ডার নিয়ন্ত্রণ করত। আর এসব খাত থেকে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। এই বান্দরবান যা লুটপাট হয়েছে সবকিছু বীর বাহাদুর নির্দেশে হয়েছে। বীর বাহাদুর সবকিছুর গডফাদার। ওই যে ৩৭,০০০ কোটি টাকার যে ক্যারিসম্যাটিক সিস্টেম সেটা সে ফলো করে, যে লক্ষ টাকার যোগ্য নয় তাকে কোটি টাকা দিয়ে ম্যানেজ করে সে এখনো টিকে আছে। তবে আমরা বিশ্বাস করি সে পার পাবে না। টানা দীর্ঘ ৩১ বছর ক্ষমতায় থাকার সুযোগ কাজে লাগিয়ে বীর বাহাদুর উষে সিং ২০০০ একরেরও বেশি জায়গার মালিক হয়েছেন। কৃষি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদ, মৎস্য বিভাগের কৃষি প্রকল্প বীর বাহাদুরের ব্যক্তি মালিকানাধীন বাগানের জায়গায় বাস্তবায়ন করা হয়। ওনাকে সহ যারা দুর্নীতির সাথে জড়িত রয়েছে তাদের সকলকে আসলে দুর্নীতির আওতায় তদন্ত সাপেক্ষে উচিত শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি। অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট করা। তো এই কথাই যদি আমরা সুর ধরি তাহলে আমরা জানি বান্দরবানেও যথেষ্ট দুর্নীতি হয়েছে এবং যেহেতু কোটি কোটি টাকা সরকারের বরাদ্দ আসছে তো সেই টাকাগুলো কোথায় গেছে। আমরা অনেক জায়গায় দেখেছি যে যেখানে যথাযথভাবে যে প্রকল্প হওয়ার কথা ছিল সেভাবে মানসম্মত প্রকল্প আমরা আদৌ দেখতে পাইনি। তার বিরুদ্ধে অর্থ পাচার, দেশের মধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং বিদেশে নেপাল ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে অঢেল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। চলতি মাসে দুদকের আবেদনের প্রেক্ষিতে বীর বাহাদুর উষে সিং, তার স্ত্রী ও ৩ সন্তানের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এনটিভি নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিবুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা সহ ১৫০০ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় নিহত হাসিবুর রহমানের চাচা ফুয়াদ হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে এই মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে পরস্পরের যোগসাজশে হত্যা এবং হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট বিএনপি সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানকে গণসম্বর্ধনা দেওয়া হয়েছে। এলাকার নাগরিক সমাজের পক্ষ থেকে উপজেলার বাঙ্গারা বাজারে মোকলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্বর্ধনা দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে নুরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, শামসুল আলম মজনু সহ অনেকে। নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ও তার 2 ছেলেকে আটকের প্রতিবাদে থানা ও সড়ক অবরোধ করে দলটির নেতাকর্মীরা। পুলিশ জানায় লালপুর সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলমের কাছ থেকে 20,000 টাকা চাঁদা দাবি করে ওয়ার্ড বিএনপির নেতা খোকন খা ও তার 2 ছেলে, ছাত্রদল কর্মী ফিরোজ ও অনিক। চাঁদাবাজির একটি ভিডিও যৌথ বাহিনীর কাছে পৌঁছলে তারা গতরাতে লালপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে আটক করে থানায় হস্তান্তর করে। আটক 3 জনের মুক্তির দাবিতে সকাল 10টার দিকে তাদের সমর্থকরা প্রথমে থানার সামনে অবস্থান নিয়ে থানা ঘেরাও করে। পরে ঈশ্বরদী লালপুর বাঘা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আশ্বাস দিলে দুপুর 12টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। মাদারীপুরের শিবচরে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী 3 প্রতারক চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় শিবচরে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সেনাবাহিনী পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশের নজরে এলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার জাহাঙ্গীর শেখ, একই এলাকার সীমান্ত মালো ও পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউসার শিকদারকে গ্রেফতার করা হয়। পরে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বিশ্ব শান্তি ও মানব জাতির কল্যাণের জন্য প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মা মেরি তীর্থোৎসব। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠানে মাতা মেরি আশ্রমে 2 দিনের এই উৎসবে পৌরোহিত্য করেন চট্টগ্রাম ক্যাথলিক আর্চ ডায়োসিসের আর্চবিশপ সুব্রত লরেন্স হাওলাদার। এ সময় আয়োজকরা বলেন, সারা দেশ থেকে খ্রিস্টান সম্প্রদায়ের 8,000-এর বেশি ভক্ত এসেছেন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহে মেরি আশ্রমে এই তীর্থ উৎসবের আয়োজন করা হয়। খেলার খবর। রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আগামী 25 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।